আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিতে কাঁটা দিয়ে কাঁটা তোলার যে সূত্র, সেটি এখন রীতিমতো চরম ভাবাপন্ন হয়ে পড়েছে। সরকার প্রধান এবং দলীয় প্রধান জনাব তারেক রহমান, তিনি আসলে কি চান? কি ধরনের ভাষা পছন্দ করেন? কি ধরনের উত্তর পছন্দ করেন? কি ধরনের লোকজন পছন্দ করেন? তা যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা সবার আগে ধরে নেন যে তার সাম্প্রতিক যে রিক্রুটমেন্টগুলো, সেই রিক্রুটমেন্টগুলোর মধ্যে তিনি তার রাজনৈতিক সচিব বা সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন বিএনপিতে সদ্য যোগদানকারী নুরুল হক নুরুর সহযোগী এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে। রাশেদ খান প্রান্তিক জনগোষ্ঠীর অর্থাৎ দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা একজন ছাত্রনেতা। নুরুল হক নুরও প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসা, কিন্তু নুরুল হক নুরুর দক্ষিণাঞ্চলের লোক হওয়ার কারণে যতটা মাথা গরম, তার তুলনায় রাশেদের মাথা অনেক ঠান্ডা। নুরু অনেকটা বেহিসেবি, কিন্তু রাশেদ তুলনামূলকভাবে হিসেবি। নুরু অস্থির, আনপ্রেডিক্টেবল, কিন্তু রাশেদ ধারাবাহিকতা আছে, তার একটা প্রেডিক্টেবিলিটি আছে, আপনি তাকে অনুমান করতে পারবেন। তো সেই রাশেদকে জনাব তারেক রহমান সাহেব তার রাজনৈতিক সচিব বানিয়েছেন বা সহকারী বানিয়েছেন সচিবের মর্যাদায়। এটি যদি ধরেন এই পদের গুরুত্ব, সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপর হারিছ চৌধুরী, ওনারা যেভাবে বিএনপির জামানাতে বিএনপির রাজনৈতিক বিষয়াদি দেখতেন, একইভাবে সুরঞ্জিত সেনগুপ্ত, তারপর সাবের হোসেন চৌধুরী, ওনারা যেভাবে শেখ হাসিনার রাজনৈতিক বিষয়াদি দেখতেন, ঠিক সেই রকম এখন তারেক রহমান সাহেবের রাজনৈতিক যে বিষয়াদি, এগুলো দেখভাল করবেন, প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলবেন, মুখপাত্র রূপে দ্য ম্যান হি ইজ মিস্টার রাশেদ খান। এই গেল এক। ২ নম্বর হলো যে তিনি খুব আদর করে, যত্ন করে, মানে তার দলের বাইরে যাদেরকে তিনি কাছাকাছি এনেছেন, তাদের মধ্যে ১ নম্বর ধরেন জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ, নুরুল হক নুরু, ওনাদের মতো মানুষ। তো এই মানুষগুলো রাজনৈতিক অঙ্গনে তিনি মনে করেছেন যে তার দলের যে সকল ট্র্যাডিশনাল নেতৃত্ব রয়েছে, জাতীয়তাবাদী নেতৃত্ব রয়েছে, তাদের বাইরে এই লোকগুলোর সাহায্য তার দরকার। এখন এই লোকগুলো কি করে? ববি হাজ্জাজ কি করে? জুনায়েদ সাকি কি করে? তারপর নুরুল হক নুরু কি করে? এটা আপনারা মোরলেস সবাই জানেন। এখন সেগুলো আপনি বা আমি যেভাবে দেখি না কেন, সেগুলো কিন্তু আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তার কাছে রত্নের মতো। এই মানুষগুলো জাস্ট লাইক এ জেমস। তিনি তাদেরকে সম্মানিত করেছেন, পদ দিয়েছেন, পদবি দিয়েছেন, এবং এখন দেখবেন যে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় তারা সরকারের পক্ষে, সরকার প্রধানের পক্ষে তারা অ্যাড্রেস করছে জাতির কাছে। ও এর মধ্যে আরেকজন আছে ডাক্তার জাহেদ, যিনি তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সকল কিছুর রিপ্রেজেন্টেশন তার হাতে রয়েছে। আর লন্ডন থেকে তিনি যাদেরকে এনেছেন, এটা তার দলেরই লোক, তাদের নাম বললাম না। তারা সবাই যেমন সে মাহাদি আমিন, হুমায়ুন কবির, সানি, মানে যারা আসছেন লন্ডন থেকে, তারা সবাই তার কিচেন ক্যাবিনেটের সদস্য এবং তার প্রিয়ভাজন, এবং তারা বিভিন্ন সময় মানে যাকে বলা হয় তারেক রহমান সাহেবের যে থিঙ্ক ট্যাঙ্ক, তার যে সেক্রেটারিয়াল জব, তার যে সিআরআই প্রচার প্রপাগান্ডা থেকে শুরু করে, মানে লন্ডনে বসে তিনি যা কিছু করেছেন, ওটার সফলতা যদি আপনি দিতে চান তারেক রহমান সাহেবকে, তাহলে তারেক রহমান সাহেবের হ্যান্ডস বলতে যে লোকগুলো ছিল, এরা ছিল। তিনি তাদেরকে পছন্দ করেন। এর বাইরে খলিলুর রহমান সাহেব এখানে আসছেন। তিনি কিভাবে আসছেন, কেন আসছেন, এটা আলটিমেটলি আমার চিন্তার বাইরে।
একেকজন একেক ধরনের কথাবার্তা বলে, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন তিনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছেন এবং এর গুরুত্বপূর্ণ বিষয়। এখন রাজনীতিতে যে প্রবলেমগুলো বর্তমানে দেখা দিয়েছে বা অতীতে কেন জনাব তারেক রহমান সাহেব তার দলের এত মানুষকে বাদ দিয়ে তিনি কেন পার্থ, তিনি কেন নুরু, তিনি কেন জুনায়েদ সাকি, রাশেদ, এই যে একটা গ্রুপ আছে, জেমস গ্রুপ, রত্নের একটা গ্রুপ, এ গ্রুপ অফ জেমস, তাদেরকে তিনি কাছে টেনে নিলেন। সামহাও তিনি তাদের সাথে এমন কিছু শেয়ার করতে পেরেছেন যেগুলো তিনি তার দলের নেতাকর্মীদের সঙ্গে শেয়ার করতে পারেননি, ইনক্লুডিং মি, আমার সঙ্গে শেয়ার করতে পারেননি। আমরা নিজেদেরকে যতই পণ্ডিত ভাবি না কেন, জ্ঞানীগুণী ভাবি না কেন, আসলে আমার নেতা বা আমাদের নেতা সেটাকে কতটা ওজন করেন, কতটা মূল্যায়ন করেন, তার উপর নির্ভর করে। এখন এখানে ধরেন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, বরকতুল্লাহ ভুলু, তারপর শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আসাদুজ্জামান দুলু, এরকম আরও অনেকে আছেন, অনেকে আছেন এই শহরে যারা দীর্ঘদিন ধরে রুহুল কবির রিজভী থেকে শুরু করে আরও ধরেন ১ ডজন, সে হাবিবুন নবী খান সোহেল বলেন, এমনকি যে শহীদুল ইসলাম বাবুল, কৃষক লীগের নেতা, এরকম যারা আছেন, যারা রাজপথে খুবই সরব ছিলেন, অনেকগুলো মামলা মোকদ্দমা খেয়েছেন, কিন্তু সামহাও যে তাদের সঙ্গে নেতার যে সম্পর্ক, এমনকি নয়নের কথা ধরি, নয়নের কথা চিন্তা করেন, যুবদলের নয়ন। তো মূল ব্যাপার হলো যে নেতার কাছে মনে হয়েছে যে তিনি এই তার দলের যে সমস্ত লোকজন আছে তাদের চাইতে অন্য যে গ্রুপটি আছে, পার্থ, সাকি, ববি, রাশেদ, নুরু, তাদের সঙ্গে তার অ্যাডাপশনটা, যোগাযোগ, কথাবার্তা মোর ফ্রেন্ডলি। তারা নেতার ইঙ্গিত বুঝেন, কথা বুঝেন। এটাই মানে এই সময়টাতে পুরস্কার দেখে বোঝা যাচ্ছে যে নেতা তাদেরকে পছন্দ করেন। এখন নেতা তাদেরকে কেন পছন্দ করেন, কি পছন্দ করেন, এটা বোঝার জন্য আপনাকে শেখ হাসিনার জামানাতে ফিরে যেতে হবে। শেখ হাসিনা খুব অকথ্য, অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করতেন তারেক রহমান সাহেবকে। তার এগেনস্টে মির্জা ফখরুল সাহেব খুব প্রমিত বাংলায়, তারপর শান্তিপুরী বাংলায় ধীরে সুস্থে তিনি রাজনৈতিক ভাষা ব্যবহার করে নম্র, ভদ্র, অনেকটা সেই শান্তিনিকেতনী চরিত্রে শেখ হাসিনাকে জবাব দিতেন। আর মাঝে মধ্যে তিনি জেল খাটতেন ময়লার গাড়িতে আগুন লাগানোর ওসিলায়। তো এইভাবে অনেকেই বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কেউ শান্তিপুরী, কেউ কলকাতার ভাষায়, কেউ যাকে বলা হয় শান্তিনিকেতনের ভাষায় এভাবে কথাবার্তা বলতেন। এটা নেতা চাইতেন না। নেতা চাইতেন শেখ হাসিনা যেভাবে বলছে ঠিক সেভাবে তার একটা উত্তর দেওয়া আছে, এবং সেই উত্তরগুলো সে নুরুর মুখ দিয়ে শুনত, নুরুর মুখ দিয়ে শুনত। এজন্য তিনি নুরুকে ভালোবাসতেন, নুরুকে ভালোবাসতেন। আবার ধরুন এই যে ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পর এখন তাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে যে সমস্ত নোংরা খেলাধুলা হচ্ছে, যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে দলের পক্ষ থেকে, সত্যিকার তো ওইরকম নেতা যা চায়, নেতা যেভাবে এক্সপেক্ট করে, ওইরকম না কোনো মুগুর, না কোনো মানে যাকে বলা হয় কাউন্টার জবাব, এরকম কিছু হচ্ছে না। দলের কোনো লোক ওইভাবে পারছে না। ফলে কি হলো, নেতাকে নির্ভর করতে হলো আসলে রাশেদের উপর। রাশেদ ইজ এ ম্যান যে জামাতের ঘুম হারাম করে দিয়েছে। রাশেদ ইজ এ ম্যান যে নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে যারা এনসিপির যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সকলের ঘুম হারাম করে দিয়েছেন জবান দ্বারা। এবং এই কাজটি তিনি পদপদবি পাওয়ার আগেই তিনি এই কাজটি করেছেন, যদিও তার প্রতিপক্ষ সবাই তাকে পা চাটা, জুতো চাটা, চেটে চেটে এটা হয়েছে,
এতে আসলে কিছু আসে যায় না। মূল ব্যাপার হলো সে সফল হয়েছে। সে একটা সচিবের পদমর্যাদায় নিয়োগ লাভ করেছে এবং নিয়োগ লাভ করে তার যারা প্রতিপক্ষ তাদের সবার পশ্চাৎদেশে আগুন লাগিয়ে দিয়েছে। এটাই রাশেদের সফলতা এবং নেতা খুব খুশি যে মূলত এখন মানে আমাকে গালাগালি করবা আমার পরিবার নিয়ে বা আমার কোনো একটা বিষয় নিয়ে তুমি যাকে বলে কথাবার্তা বলবা, এটা নিয়ে এখন আর তোমার সময় নেই। এখন তুমি রাশেদ তোমার যা কিছু বলে এটার জবাব দিতে দিতেই জান চলে যায়। এখন আপনি চিন্তা করেন যে এরকম ঘটনা অনেক ঘটে, মাগো ভিক্ষা চাই না তোমার কুত্তা সামলাও, এরকম একটা অবস্থা হয়ে যায়। এবং এরকম ইসলামে অনেক ঘটনা আছে। ঘটনা হলো যে মক্কার একজন লোক, মক্কার একজন আল্লাহ রসুলের জামানাতে সে এসে মুসলমান হয়ে চলে আসলো। মুসলমান হয়ে মদিনাতে চলে আসলো। তখন মক্কার সাথে মদিনার যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী, হুদায়বিয়ার চুক্তি অনুযায়ী এরকম ছিল যে যদি কোনো মক্কা থেকে কোনো লোক মদিনায় এসে ইসলাম গ্রহণ করে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কাতে গিয়ে ইসলাম ত্যাগ করে তাহলে তাকে ফেরত দেবে না। আল্লাহ রাসূল রাজি হলেন। সব সাহাবীরা গালাগালি নাউজুবিল্লাহ মিন যালিক, সব সাহাবীরা বলল এটা কি হলো, এটা কি হলো। তো আল্লাহ রাসূল বলেন যে অপেক্ষা করো। এর মধ্যে কাফেরদের অত্যাচারে একজন লোক সেখান থেকে চলে আসলো, এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং চুক্তি অনুযায়ী কাফেররা তাকে ফেরত চাইলো, আল্লাহ রাসূল তাকে ফেরত দিয়ে দিলেন। সবাই হাই হাই করলো যে এ কী হলো, এ কী হলো, আমরা আমাদের ইসলাম গেল, ইসলাম গেল। তো সেই লোক সেই করলো কি, মক্কাতে তাকে ধরে নিয়ে গেল এবং সে মক্কা থেকে কয়েকদিন থাকার পর পালিয়ে এলো। পালিয়ে এলে মাঝপথে থেকে মক্কা এবং মদিনার মাঝপথে একটা নিরপেক্ষ জায়গায় থেকে একটা গ্রুপ তৈরি করলো। গ্রুপ তৈরি করে এমন ডাকাতি, এমন যন্ত্রণা, এমন মানে যাকে বলা হয় শুরু করলো, মক্কার কাফেররা তছনছ হয়ে গেল। তখন তারা উল্টো আল্লাহ রাসূলকে বললো যে ঠিক আছে, ওরে আপনি এখন মদিনাতে নিয়ে যান। এরকম অনেক কিছু ঘটনা ঘটে। এখন রাজনীতিতেও কাঠা দিয়ে কাঠা তোলা। এখানে আমরা বিভিন্ন সময় সন্দেহ করতাম যে জামাতের এ টিম, বি টিম, সি টিম আছে। এ টিম, বি টিম, সি টিম আছে এবং এখানে সেই বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম থেকে, সেটা নুরুর রাশেদের নেতৃত্বে করে প্রথম থেকে এখানে সবাই ধারণা করত বা সন্দেহ করত যে এর পেছনে জামাতের সমর্থন আছে, এর পেছনে জামাতের বিনিয়োগ আছে, এর পেছনে ছাত্রলীগের একটা বিরাট গ্রুপ, মানে যারা এখানে দুটো গ্রুপ, সেই একটা গ্রুপ যারা ছাত্রলীগের ভিপি চাচ্ছিল না, ছাত্রলীগের জিএস হয়ে গেল কিন্তু ছাত্রলীগের ভিপি পদে যেন আসতে না পারে, এই জন্য ছাত্রলীগের একটা গ্রুপ সেই নুরুল হক নুরুকে সাপোর্ট দিয়েছে। ফলে রাশেদ এবং নুরু বহু পক্ষের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে আজকের এই পর্যায়ে চলে আসছে। তো তাদের এই সহযোগিতার পিছনে বিএনপি ছিল, জামাত ছিল, চরমোনাই ছিল, এভরিবডি, সবাই ছিল। কিন্তু তারা শেষ পর্যন্ত কার পকেটে যাবে আর কার হয়ে কাজ করবে এটা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। এবং সেই নির্বাচনের আগ পর্যন্ত তারা কিন্তু ৩-৪ বার তাদের যাকে বলা হয় কিবলা পরিবর্তন করার চেষ্টা করেছে। একবার বিএনপি ছেড়ে তারা চরমোনাইয়ের মঞ্চে গেছে, আবার জামাতের সঙ্গে তাদের সম্পর্ক হয়েছে, আবার কেউ বলছে এরা জামাতের যাকে বলা হয় গুপ্ত শক্তি হিসেবে সরকারের সাথে আছে, কেউ মোসাদের এজেন্ট হিসেবে বিভিন্ন কথাবার্তা বলছে, হোয়াট এভার মেবি। কিন্তু এরা সমাজে যথেষ্ট উত্তেজনা তৈরি করতে, এখন এই টোটাল গ্রুপটিকে একত্র করে তারা, অর্থাৎ তারেক রহমান সাহেব তার দলের মধ্যে একীভূত করেছেন এবং তাদেরকে দিয়েই প্রতিপক্ষকে শায়েস্তা করাচ্ছেন। এবং এখানে ধরুন জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলতে হলে নর্মালি তারেক রহমান সাহেবকে বলতে হবে, মির্জা ফখরুলকে বলতে হবে, সালাউদ্দিন সাহেবকে বলতে হবে, কিন্তু তারা এই কথাগুলো বলছেন না। তাদের বিরুদ্ধে এখন কথা বলছেন রাশেদ, আর সেই রাশেদের কথাই কর্নেল অলি বলেন, তারপর জামাতের আমির বলেন, এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে এবং সবাই ইয়ানফসি করছে। আর মুস্কি জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি হাসাহাসি করছেন যে আমার বিরুদ্ধে যেভাবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে লাগিয়ে দিয়েছিল, আমার বিরুদ্ধে যেভাবে এনসিপির
তরুণ যারা নেতৃবৃন্দ লাগিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে, যেমন বুয়েটে 1, 2, 3, 4 তারেক রহমানের ঢ্যাসমার, টিনের ছেলে কাউয়া, তারেক আমার ঢাউয়া, এই ধরনের কথাবার্তা যারা বলছিল, এখন তারা রাশেদ সামলাও, নুরু সামলাও, অন্যান্য সামলাও, এবং আগামী দিনে এগুলো মানে এই রাশেদকে অনুকরণ করে রাশেদের সফলতা দেখে যখন নয়নদের মতো, যুবদলের নয়নদের মতো তরুণ তুর্কিরা তারা যখন রাস্তায় নেমে আসবে এবং এই ভাষায় কথাবার্তা বলা শুরু করবে, এবং তারা যখন বিভিন্ন জায়গাতে জামাতের লোকজনকে উদ্দেশ্য করে 1, 2, 3, 4 এগুলো বলা শুরু করবে, যেভাবে জামাতের ধর্ষণ, জামাতের বলাৎকার, জামাতের সমকামিতা, সেইগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো যাকে বলা হয় উত্তাল হয়ে পড়েছে। এখন এই বিষয়গুলো নিয়ে তো মির্জা ফখরুল প্রকৃত বাংলায় বলতে পারবেন না, বড় যে তার মেয়ের জামাই ফাহাম আব্দুল সালাম, সে হয়তো অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি মিলে ডিস কি ডিস্পিকেবল, মাদার চোদ, এই কথাগুলো তিনি অনেক সুন্দর করে বলেন, আমি এগুলো উচ্চারণ করতে পারি না, এই কথাগুলো তিনি বলবেন, কিন্তু ওইগুলো আসলে পাবলিক, আমাদের দেশের শিক্ষিত জন যারা, তারা হয়তো ফাহাম আব্দুল সালামের ওই বক্তব্যগুলো নিয়ে আলোচনা করে, কিন্তু আমজনতা আসলে রাশেদের কথা শুনতে চায়, আমজনতা আসলে নাসিরুদ্দিন পাটোয়ারির কথা শুনতে চায়, আমজনতা আসলে হাসনাতের কথা শুনতে চায়, এবং তার সঙ্গে সঙ্গে ওই যে যুবদলের যে নয়ন, সে যে হাত গোল গোল করে তারপরে সামনে নেচে নেচে সে যে দলের পক্ষে স্লোগান দেয়, প্রতিপক্ষকে গাল দেয়, এই জিনিসগুলো পাবলিকের এখন যাকে বলা হয় একটা বিনোদনের বিষয় হয়ে গেছে। তো কাজেই এই যে রাজনীতিটা এখন যাদের হাতে এসে গেছে, যে পর্যায়ে এসে গেছে, এদের সঙ্গে যদি টিকতে হয় তাহলে কর্নেল ওলি সরাসরি রাশেদকে না সমালোচনা করলে হবে না, জামাতের আমির রাশেদকে না সমালোচনা করতে হবে না, এদের জন্য মানে যারা আসছে এখন, এটা শুরুটা হয়েছে কিন্তু ইল্লু পিঙ্কুকে দ্বারা, জামাতের বট বাহিনী দ্বারা ইল্লু পিঙ্কুকে দ্বারা শুরু হয়েছে, শুরুটা করেছে জামাত। তো এই যে শুরুটা জামাত করেছে, সেটার ধারাবাহিকতা এখন আবার কাউন্টার এখন জামাতের উপর সেই রাশেদ বাহিনী, নয়ন বাহিনী, তারা এখন অপারেশন চালাচ্ছে। আর সেই অপারেশন মোকাবেলা করার জন্য জামাত এখন দিশাহারা হয়ে নিজেরা কিছু বলতে না পারে কর্নেল ওলির মতো মানুষ, মেজর আক্তারের মতো মানুষ, তারপর সেই জামাতের আমির বা সভাপতি ডক্টর শফিকুর রহমান, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এরপর মিয়া গোলাম পারওয়ার, তাদের মতো মানুষ কথা বলছেন, কিন্তু লাভ হবে না। এর কারণ হলো ওরা যে ভাষায় কথা বলতে পারবে, এরা তো বুড়া মানুষ এভাবে বলতে পারবে না। ফলে একটা অসম যুদ্ধ শুরু হয়ে গেছে রাজনীতিতে, এবং এটা কি আমাদের জন্য খুবই সুখকর হবে, কল্যাণকর হবে, নাকি অকল্যাণ হবে, সেটা খুব দ্রুতই আমরা বুঝতে পারবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।